ছোট ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমার সাথে কোনোদিন আমার দেখা হয়নি, কথা হয়নি, কোনোদিন চিঠি চালাচালিও হয়নি। কিন্তু বিশ্বাস করো, তোমার আজকের এই অবস্থা দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। তুমি থানার ভিতরে অবরুদ্ধ অবস্থায় আছো, পুলিশের নিরাপত্তা প্রোটোকল নিয়ে। থানার বাইরে হাজার হাজার সাধারণ জনতা তারা তোমাদেরকে ঘিরে ধরেছে, তোমাদেরকে নাকি থানা থেকে বেরোতে দিচ্ছে না। এইটা মোটামুটি ঘন্টাখানেক আগের আপডেট। এখন তুমি বেরোতে পেরেছো কিনা আমি জানি না। তো ঝিনাইদহ এলাকাটা আমাদের ওই দিকেই, আমার বাড়ি ফরিদপুর, কিন্তু ঝিনাইদহে কোনোদিন আমার যাওয়া হয়েছে কিনা আমার মনে নেই। ঝিনাইদহে এখন ওই এলাকায় যিনি এমপি এবং মন্ত্রী, তিনি আইনমন্ত্রী মহোদয়। উনি তো আগে থেকে আমার মনে হয় না বিএনপি করতেন। উনি কিন্তু তোমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারেরই তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিলেন। অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। সেখান থেকে তিনি তার নিজের যোগ্যতা বলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিতে আসেন, সুনজরে আসেন। আমার মনে হয় সেভাবেই তিনি বিএনপির টিকিটে নির্বাচনে জয়লাভ করেন এবং মন্ত্রী হন। তো এর মানে হচ্ছে যে ওইখানকার রুট লেভেলের যে বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা বা অন্যান্য নেতাকর্মীরা, তাদের প্রতি, তাদের উপর তার কতটা নিয়ন্ত্রণ আছে সেটা আমি জানি না। কিন্তু থাকলেও তুমি যেসব বক্তব্য দাও বা দিয়েছ, সেসব বক্তব্যের পরে কতটুকু নিয়ন্ত্রণে রাখা যেতে পারে সেটাও একটা প্রশ্নের বিষয়। তুমি আজকে মির্জা আব্বাস সাহেব, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তাদেরকে তুমি যা তা বলবা, তারপর ভাববা যে তোমাকে সবাই ক্ষমা করে দিবে। তুমি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কেও তুমি বলেছ, উনি এটাকে হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু কয়জন হেসে উড়িয়ে দিবে সেটাও আলোচনার বিষয়, বিবেচ্য বিষয়, চিন্তার বিষয়। তো এই যে ডিম নিক্ষেপ, তুমি নির্বাচনে গিয়েও, নির্বাচনী প্রচারণায় গিয়েও তুমি ডিম খেয়েছো, আজকে তুমি আবার ডিম খেলা। তো তুমি তো হাসে ঠাট্টার মধ্য দিয়ে এটাকে এড়িয়ে যাও যে এটা কোনো ব্যাপারই না। কিন্তু তুমি তো একটি দলের মুখ্য সমন্বয়ক, এনসিপি, যেটাকে অনেকে কিংস পার্টি বলে থাকে, সেটার মুখ্য সমন্বয়ক, মানে অনেক বড় পদ। এবং আমি লিঙ্কডিনে তোমার প্রোফাইল দেখলাম, তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রাণ আরএফএল গ্রুপের। প্রাণ আরএফএল গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপগুলোর মধ্যে একটা, যেটার বিরুদ্ধেও তৌহিদি জনতা অনেকবার বয়কটের ডাক দিয়েছে, কাদিয়ানীদের গ্রুপ বলে। আমি নিজে ফেসবুকে এবং আমার লেখালেখির মাধ্যমে এটার প্রতিবাদ করেছি যে যাদেরই গ্রুপ হোক, একটা ভালো কোম্পানি আমাদের দেশের যদি কেউ ভালো করে, তাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু দেখা গেল এই জুলাই আন্দোলনের পরে প্রাণ আরএফএল গ্রুপের অর্ডার করেও আমি পণ্য পাচ্ছিলাম না, ত্রুটিযুক্ত পণ্য আমাকে দেয়া হলো। আমাকে গ্যাসের চুলা দেয়া হলো, বলা হলো যে এটা দেওয়া হবে স্টিলের, কিন্তু দিল লোহার। আমি এটা অভিযোগ জানাইলাম বারবার, 1 বছর প্রায় হয়ে গেল, আমি ব্যবহারও করতে পারতেছি না, চেঞ্জও করে দিচ্ছে না। নিচে ইন্ডাকশন বটম কিচেন কুকওয়্যার, সেটাও তলা ছুটে আছে। 1 বছরের ওয়ারেন্টি ছিল, 4 মাসের মাথায় তলা ছুটে গেছে, আমাকে চেঞ্জ করে দেয়নি। এরপরেও আমি প্রাণ আরএফএল গ্রুপের অনেক কেনাকাটা করেছি অনলাইন থেকে, অনেকবার বাতিল করেছে, আবার আমি কিনেছি। এখন বিষয় হচ্ছে, এই প্রাণ আরএফএল গ্রুপ ভারতে একচেটিয়া ব্যবসা করছে। ভারতে তাদের বিশাল বাজার, তারা পটেটো চিপস থেকে শুরু করে তারা এই প্লাস্টিক পণ্য অনেক কিছু বিক্রয় করে। তো যে ভারতকে তোমরা বয়কটের আন্দোলন করো, এই যে লালমনিরহাটে আমার কর্মস্থলে তুমি গিয়ে সান্ত্বনা জানায় আসলা যাদেরকে বিএসএফ গুলি করে মারছে, আমি জানি না যে মারা গেছে সে মাদক চোরাকার বাড়ি কিনা, গরু চোরাকার বাড়ি কিনা। তো তুমি তো সেখানে গিয়ে অবশ্যই ভারত বিদ্বেষী বক্তব্য দিবা, নাহলে তোমার রাজনীতি থাকবে না। আমার মনে হয় তুমি দিয়েছো। আর এটা জানার সুযোগ আমার নাই, কারণ আমি তো আমার অফিসিয়াল কাজেই আমি কর্মস্থলের বাইরে। আর
তোমার নেতাকর্মীরা তোমার দল গঠনের আগে তোমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করো, তখন লালমনিরহাটের যে সদস্য সচিব হামিদুর, তার নেতৃত্বে আমার উপর যে বিনা অপরাধে মব হামলা হয়, আমার দোষ ছিল কি তোমাদের দৃষ্টিতে? যে রাতের বেলা কলেজে ভাঙচুর করতে আসছে, বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গমাতার নামে হোস্টেল, মেয়েরা চিৎকার করতেছে, আমি কেন তাদেরকে ভাঙতে দেইনি? আমি কেন বলছি যে তোমরা দিনের বেলা আসো, প্রিন্সিপাল স্যারের সামনে ভাঙো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রাতের বেলা আমি ভাঙতে দেব না? এটা বলা আমার অপরাধ হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি কেন, আমি কেন তাদের হেল্প চেয়েছি। আমার সামনে আমার মেয়েদের হোস্টেল এর দিকে ভেকু নিয়ে আগাবে, গেট ভাঙবে ভেকু দিয়ে, মেয়েরা চিৎকার করতেছে, আমার ছাত্রীরা। আমি স্যার হিসেবে, একজন বিবেকবান স্যার হিসেবে কীভাবে চুপ থাকি? আমি এমন একটা ছেলে, আমার এই জীবনে আজ পর্যন্ত আমি 1 টাকার দুর্নীতি করি নাই। আমার বাবা মা তারাও করে নাই, আমিও করিনি। যার জন্যে আমি জমিদার বংশের ছেলে হয়ে, মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি খুব কষ্টে জীবিকা নির্বাহ করছি। অনেক যুদ্ধ সংগ্রাম করে ঢাকা ভার্সিটিতে জগন্নাথ হলে আমিও ছাত্রলীগের যেই পলিটিক্স, গেস্ট রুম পলিটিক্সের শিকার। আমার উপরেও অনেক টর্চার হয়েছে উৎপল সার গ্রুপে। আমাকে বারবার সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাকে মিছিলে যেতে বাধ্য করা হয়েছে, কারণ আমার ক্যালিবার ছিল, আমি ভালো স্লোগান দিতাম, নরটেম কলেজে পড়েছি, আমি নাকি ভালো বক্তব্য দিতাম। কিন্তু আমি সেখান থেকে অনেক কিছু শিখেছিও। যাই হোক, আমাকে হল থেকে বেরও করে দিছিল। তোমাকে তো কোনো দিন হল থেকে বের করে দেয় নাই, তাই না? তোমার হলে থাকাও লাগে নাই মনে হয়, তোমার তো বংশই ঢাকায় থাকে, আমি জানি। তোমাদের ঢাকায় বাড়ি গাড়ি সব কিছুই আছে, তুমি এখনও দেখি সাদা খুব দামি টয়োটা গাড়ি হাঁকাও, সব জায়গায় যাও। আমি জানি না এর উৎস কী। আমি 9 বছর বিসিএস ক্যাডার হিসেবে চাকরি করি, 9 বছরের বেশি। তার আগে প্রায় 6-7 বছর আমি প্রথম আলো হেড অফিসে সাংবাদিকতা করেছি। আমার গাড়ি কেন, আমার বাড়িতেই আমি সংস্কার কাজে হাত দিতে পারিনি। ফরিদপুরে আমার বাড়িঘর ভেঙে চুরে রাখছে তোমার এনসিপির কিশোর গ্যাং। কয়েক দফা আমাকে হামলা করছে, আমাকে মেরেই ফেলছিল প্রায়। আমি তো থানায় গিয়ে আমার মাকে নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, আমি তো মামলা দায়ের করতে পারিনি, ওরা কেউ অ্যারেস্টও হয় নাই। আমার গেটটা পর্যন্ত ভেঙে রাখছে, আমি সে অবস্থায় আমি চরম খারাপ দিন কাটাচ্ছি। তুমি তো শুধু ডিম খাইছো, এই ডিম, এটা এমন কোনো অপমান না, এটা এমন কোনো অপরাধের কাতারেও পড়ে না। তুমি যে বললা যে তুমি থানায় গেছো, তুমি থানায় এখন মব করতে যাও, তুমি থানা অবরুদ্ধ করছো, তুমি থানায় গিয়ে অবস্থান করছো, মানে কি? এটা এক ধরনের মব। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো সরকার গঠনের পরেই বলেছেন যে মবের কালচার শেষ, মবের দিন শেষ। তারপরেও তোমরা গেছো, এবং তুমি ফেসবুকে লিখেছো যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আয়ু নাকি শেষ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আয়ু নাকি শেষ হলো। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখন যদি বলে যে আমার তো আয়ু শেষ, আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি, পুলিশ কীভাবে অ্যাকশনে যাবে? তোমাকে বাঁচাবে কীভাবে? তুমি যে ফেসবুকে পোস্ট দিছো, প্লিজ সেভ আস, বাঁচাইতে বলতেছো সবাইকে, আহ্বান জানাচ্ছ, কেন ভাই? তোমার তো কর্মী বাহিনীর অভাব নাই। তোমার সেই অবসরপ্রাপ্ত বা বরখাস্ত মেজর, তারপরে তোমার সেই দেশি বিদেশি বন্ধুবান্ধব শক্তি, তোমার সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, এরা সব কোথায়? তুমি, আমি যেটা জানতে পারলাম যে আমাকে লালমনিরহাটে যে মব করা হয়েছিল, ডিম মারা হয়েছিল, তার মাস্টার মাইন্ড সেরা তুমি। যদিও এইটা সার্জিসের এলাকা, সার্জিসেরও হয়তো মৌন সমর্থন অবশ্যই ছিল, নাহলে এটা হইতো না, কিন্তু মূল বুদ্ধিটা আসছিল তোমার মাথা থেকে। এটা কত সালের ঘটনা বলো তো? 2025-এর ফেব্রুয়ারিতে। তুমি কি জানো 18 মাস ধরে, 18 মাস, 1-2 মাস না, 18 মাস মানে 1.5 বছর আমি বেতন ভাতা পাচ্ছি না। আমি দেবদুলাল গুহ 18 মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না। কত টাকা? প্রায় 10 লাখ টাকা। আমার কিন্তু এই বেতনের বাইরে আর কোনো আয় নাই। তোমার তো লোকজন আছে সব জায়গা, তোমার বন্ধু বান্ধব, তোমার দলীয় লোকজন, নেতাকর্মী, তোমার জামাতের নেতাকর্মী, তোমার শরিক, তুমি খোঁজ নাও তো আমার আর কোনো আয় আছে কিনা। আমি প্রাইভেট পর্যন্ত পড়াই না, আমি এতটাই সৎ। কারণ আমি মনে করি যে সরকার আমাকে 24 ঘন্টার জন্য বেতন দেয়, রাজস্ব খাত থেকে বেতন দেয়। আমি এর মধ্যে যদি প্রাইভেট পড়াই, বাড়তে আয় করি, সেটা হয়তো নীতিবিরুদ্ধ কাজ হবে।
তো এখন তুমি আমাকে প্রাইভেট পড়াতে যেতে বাধ্য করতেছো তোমরা, কারণ কতদিন আর আমার সঞ্চয় ভেঙে আমি খাবো? আমি বিয়ে থা করবো বলে তোমরা, আমার ছোট ভাই, তোমরা সবাই বিয়ে থা করে ফেললা। সার্জিস করলো, হাসনাত করলো, তুমিও করছো জানা মতে। তোমরা সবাই করে ফেলছো, সাদিক কায়েম করলো। তোমরা তো আমার ভার্সিটির ছোট ভাই, তা বড় ভাইয়ের প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নাই? যে বড় ভাইটা আছে, তার বাবা নাই, তার মাটা অসুস্থ, সে কি এমন অপরাধ করছে? তারও তো একটা বিয়ে থা করার অধিকার আছে। তার রুটিন, তাকে হাতে মানে ডিম মারছো, তাতেও তোমাদের রাগ যায় নাই। এই সাংবাদিকদেরকে দিয়ে পর্যন্ত বলাইছো কুলাঙ্গার। আমি আমার কলেজ কর্মস্থল যেখানে আমি পড়াই সেখানে এভাবে মাল্লা, ডিম মাল্লা, পুরা দলবল নিয়ে, এমনকি পুলিশ নিয়ে যায় ঘেরাও করলা। আমি একলা মানুষ। পাশের রুমে আবুল কালাম আজাদ, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড, আমার ঢাকা ভার্সিটির জুনিয়র, শহীদুল্লাহ হলের জুনিয়র, 38 BCS-এর সেই ছেলে পর্যন্ত আমি ডাকলাম, সে আসলো না, আমার পাশে দাঁড়াইলো না এসে। একটু খোঁজ নিয়ে দেখো তো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কী ছিল, নাকি সেও তোমাদের মতো গুপ্ত, আমি জানি না। তো আমার ডাকে কেউ আসলো না, প্রিন্সিপাল স্যার, সম্পাদক স্যার, কেউ আসলো না। আমি একা ফেস করলাম এত বড় একটা মব, তুমি ধরে নিয়ে আসলা। ওসি সাহেব আমার পাশে বসা, আমাকে বাধ্য করলেন ক্ষমা চাইতে, যে আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে। তাছাড়া তোমরা আমাকে ওইখান থেকে ছাড়লা না, তারপরেও তোমরা আমাকে ডিম মারলা। আমি এভাবে, আমি কোনোদিন ক্ষমা চাওয়ার লোক না, আমি নীতি আদর্শবান মানুষ। আমি ভাঙবো কিন্তু মচকাবো না। আমরা খুব নীতি আদর্শ নিয়ে চলি, আমার বাবা মাও তাই, আমিও তাই। তারপরেও আমাকে বাধ্য করলা ইনডাইরেক্টলি ক্ষমা চাইতে। চাওয়ার পরেও আমি যখন আমার বক্তব্যগুলো ব্যাখ্যা করতে গেলাম, তোমরা আমাকে ডিম মারলা। যেখানে জেলার পুলিশ সুপার মহোদয় তদন্ত করে বলছেন, বিভিন্ন পত্রিকায় আসছে যে আমার আইডি আসলেই হ্যাক হয়েছিল, সেখানে তোমরা মিথ্যা ধর্ম অবমাননার কেস সাজাইলা। আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল বলে আমার এসে মারলা। আওয়ামী লীগের দালাল আমি কিভাবে হইলাম? আওয়ামী লীগের 15 বছরে তো শেখ হাসিনার বিএই মশাইয়ের দ্বারাই আমি নির্যাতিত। আমার তিরস্কার দণ্ড চাকরিতে, আমার বারবার হামলা, আমাকে ফরিদপুরে যে নির্যাতন, এবং আমি তো শেখ হাসিনার কাছে সরাসরি তার বিআইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিছি অনেকবার, প্রথম দিছি এবং একাধিকবার দিছি। এই কাগজগুলো কি তোমাদের নাই? আমি তো জানি যে প্রশাসনে তোমাদের এনসিপির এবং জামাতের অনেক লোকজন আছে, তাদের মাধ্যমে একটু কাগজগুলো দেখো না। তো আজকে আমার উপরে এত হামলা হয়েছে, এত নির্যাতন হয়েছে, ডিজের অত্যাচার করে, পূজার নামে অত্যাচার করছে, আমি সেটা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করে করার পিছনেও ভূমিকা রেখে আমি বন্ধ করছি। এবং তোমাদের এই যে পরিবর্তন, জুলাই আন্দোলনের পেছনে খুব শক্তিশালী ভূমিকা প্রথম আলো রেজিস্টারের, তোমাদের সব সময় সমর্থন দিয়ে তারা রিপোর্ট করছে, ফিচার করছে। আমিও তো তাদের একটা অংশ ছিলাম, অনেক আগে ছিলাম, 17 সালের আগে, তারপরেও তো ছিলাম। কিন্তু আজকে সেই, আমি তাদের সাথে যোগাযোগ করলে কারোর সাথে যোগাযোগ হয় না। আমি জানি না যে তোমাদের কোনো নিষেধাজ্ঞা আছে কি না। আমি যে কোনো একটা পত্রিকায় লিখে যে আমি কিছু কামাই করব, আয় করব, আমি যে মাকে নিয়ে, অসুস্থ বিধবা মাকে নিয়ে একটু বেঁচে বলতে থাকবো, তারও তো কায়দা নেই। সব জায়গা থেকে তো আমাকে বয়কট করায় রাখছো। তো এখন কথা হচ্ছে যে তোমরা আমাদের চেয়ে বয়সে অনেক ছোট। 2005-07 বছরে আমরা ঢাকায় নরডিম কলেজে যখন পড়েছি, তখন আমরা দেখেছি, নরডিম কলেজে পড়েছি, রামকৃষ্ণ মিশনের হোস্টেলে থেকেছি, বিবেকানন্দ বিদ্যার্থী ভবনে। তখন ওই এলাকার এমপি কিন্তু মির্জা আব্বাস। মির্জা আব্বাসের এলাকায় আমরা ছিলাম। যখন ঢাকা এসেছি নতুন, আমরা দেখেছি মির্জা আব্বাস কী জিনিস, তাকে তার ভক্ত নেতাকর্মীরা কী পরিমাণ শ্রদ্ধা করে আমরা দেখেছি। তাকে তুমি গডফাদার বলো, তাকে তুমি চাঁদাবাজ বলো, চাঁদাবাজি করলে সেটা তুমি তথ্য প্রমাণ সহ থানায় মামলা দাও। তুমি প্রমাণ দেখাইতে পারো না, তুমি চাঁদাবাজ বইলা তারে তুমি অ্যাটাক করো। একটা বয়স জ্যেষ্ঠ মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, যারা বাংলাদেশ স্বাধীন করেছে। আজকে বাংলাদেশ স্বাধীন না হইলে তুমি নেতা হইতে পারতা না।
তোমার দল হইতো না। তুমি সেই বীর মুক্তিযোদ্ধাদেরকেও তোমরা অসম্মান করে কথা বলো। আজকে বেচারা সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় জীবনের সাথে, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। তো তুমি যে দোয়া করছো না যে উনি সুস্থ হয়ে ফিরে আসুক, এটা অবশ্যই করা উচিত, কারণ উনি সুস্থ হয়ে ফিরে না আসলে তোমাদের কপালে আরও শনি আছে। আমি তো জানি ভাই, আমি তো ওখানে ছিলাম, ওই এজিবি কলোনি, ওই মতিঝিলের অলিগলি আমার চেনা। হ্যাঁ, তুমি ঢাকায় জন্ম, বেড়ে ওঠা হতে পারে তোমার, কিন্তু আমরাও তো একটা সময় ছিলাম, আমার বন্ধু বান্ধবও তো আছে। তো যাই হোক, আমার অনুরোধ থাকবে যে তোমার এখন অবস্থা কি আমি জানি না, কিন্তু এই যে আক্রমণ করে বক্তব্য দেয়া, আক্রমণের মধ্যেও একটা শিষ্টাচার থাকা উচিত, একটা মার্জনা বোধ থাকা উচিত। তুমি আমারে ভারতের দালাল বলে আমাকে বিতাড়িত করলা। আমি কিভাবে ভারতের দালাল হইলাম? আমি তো 2বার ভারতে, 3বার গেছি অফিসিয়াল পাসপোর্টে, তার মধ্যে 2বারই আমি ট্রেনের মধ্যে হামলার শিকার হয়েছি। এবং এটা যদি মিথ্যা হইতো তাহলে কোনো প্রমাণ থাকতো না। তুমি যা খোঁজ নাও, একটা হচ্ছে নৈহাটি জংশন, আর একটা হচ্ছে চেন্নাই জিআরপিএস, যাই দেখো আমার নামে এফআইআর করা আছে, আমি এফআইআর করছি। অতএব বিষয় হচ্ছে যে এই দিন আসবে, জুলাই আসবে বা এরকম, এগুলো তো আমি জানতাম না। আর ওইখানে তো যাই, ওই ডেটে যায় নিশ্চয়ই করে আসা সম্ভব না। আর আমি তো আর দেশের বাইরে যাইও নেই তোমাদের জুলাই অভ্যুত্থানের পরে। তার মানে এই জিনিসগুলা জেনুইন। পিনাকি ভট্টাচার্য ভিডিও করলো, আমার ভারতের দালাল বললো বলেই আমি ভারতের দালাল হয়ে গেলাম না। আমি হিন্দু মানুষ, আমি জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম বলতেই পারি, আমি নরেন্দ্র মোদীর ভক্ত হইতেই পারি, আমি হিন্দু হিসেবে আমি পূজা অর্চনা করতেই পারি, আমি রামের মূর্তিকে প্রণাম করতেই পারি। তুমি যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, তুমি যদি নারায়ে তাকবীর বলতে পারো, আমি কেন বলতে পারবো না? আমি তো অতটা ধর্ম পালন করি না, কিন্তু আমি যে এলাকায় থাকি ফরিদপুরে, পুরা হিন্দু পল্লী, সেখানে আমি যদি কিছুটা হিন্দুদের টান না টানি, বা আমি যদি, আমাকে তো এখানে বাইরে বেরোলে তোমরা মারো, ওইখানে থাকলে ওরা মারে। আমি জানি না ওদের পেছনে তোমাদের ইন্ধন আছে কিনা। এবং ওরা তো ওই ভারতের পাওয়ারেই চলে বলে সব জায়গা বলে যে ওদের পাওয়ার নাকি ওইটা। তো তাহলে আমাকে বাঁচতে হইলে এখন কি করতে হবে তুমি আমার বলো তো ভাই, ছোট ভাই। তুমি তো আজকে বিপদে পড়ছো, আজকে বুঝতেছো যে আমার অবস্থাটা কি। তোমার সাথে তোমার নেতাকর্মীরা আছে, তোমার জামাত শিবিরের লোকজন আছে, তোমার শরিক, দলীয় শরিকরা আছে। তুমি একটা জাতীয় পর্যায়ের দলের তুমি মুখ্য সমন্বয়ক। তুমি যদি বিপদে পড়ে এখন প্লিজ সেভ আস লিখে ফেসবুকে পোস্ট দাও, আমি কিন্তু এই পোস্ট দিছিলাম না ফেসবুকে, প্লিজ সেভ মি। আমি কিন্তু সেই মবকে বসে আমি সুন্দরভাবে তাদেরকে জবাব দিছি, তাদেরকে আমি কোনো খারাপ কিছুও বলি নাই। পুরো লাইভ ভিডিওটা তুমি ঢাকা থেকে বসে দেখছো, আমি জানি। তো আমার তো এখান থেকে বেঁচে ফেরার কথা ছিল না। আমি বেঁচে না ফিরলে আমার মাকে কে দেখতো? আমার মা তো শিশুসুলভ মানুষ, সারা জীবন মানুষের সেবা করছে, বিনামূল্যে মানুষের চিকিৎসা করছে। এখন তাকে ঘরে বসে থুয়ে দিছে হাত পা ভেঙে, আমাকে যেরকম। তারে নিয়ে আমি কিভাবে চলতেছি, কি খেয়ে জীবনযাপন করতেছি। তুমি সার্জিস, হাসনাত, নাহিদ, তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখো তো। নাহিদকে তো যথেষ্ট পোলাইট ভদ্র ছেলে বলে মনে হয়। আমার মনে হয় না নাহিদ আমার উপরে এইটি হামলা করাইছে। এটা তোমার কাজ হইতে পারে, সার্জিসের কাজ হইতে পারে, হাসনাতেরও কাজ আমার মনে হয় না এটা। হ্যাঁ, সে যতই উগ্র বক্তব্য দিক, 7 সিস্টার্স আলাদা করে দেবে এই সেই, কিন্তু তাকে আমি মানে এই ধরনের আমার কাছে মনে হয় না। উনি এখন এমপি হয়েছেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না। তোমরা পুলিশকে একটু ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ সব জায়গায় তো আর সেনাবাহিনীর পিছিয়ে যাবে না। আর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 2 দিন পরে তোমাদের কি হবে? আজকে পুলিশ প্রোটেকশনে বেরোতে পারছো হয়তো, কালকে সেনাবাহিনী না থাকলে আর কত জায়গায় হামলার শিকার হবা তার নাই ঠিক। তা আমার মনে হয় ভার্সিটির বড় ভাই হিসেবে আমার পরামর্শ, যদিও তোমাদের দরকার নাই, তারপরেও বলি যে একটু বড় ভাইদেরকে একটু সম্মান করো ভাই। আমরা তো তোমার কাছে কোনোদিন যাই নেই যে পাটোয়ারি আমার একটু ভালো জায়গায় এনে দাও, ঢাকায় পোস্টিং দিয়ে দাও।
আমি প্রথম আলোতেই কোনোদিন গেলাম না। প্রথম আলোর আমি এত বড় বড় ফিচার করছি, জানি না এখন তারা মনে রাখছে কিনা আমাকে। এত বড় বড় নিউজ করছি, লিখছি নামের বেনামে। আমার পোস্টিংয়ের জন্য আমি তো তাদের কাছে যাই নাই। আমি জুলাইয়ের পরে আমি আর ঢাকায় ঢুকেই নেই। যখন যেটুকু কাজ থাকে করে আবার চলে দিই। এখন এই যে আমার মাটা অসুস্থ, আমি ফরিদপুরে পোস্টিং পাচ্ছি না বা ঢাকায় পোস্টিং পাচ্ছি না, সেই লালমনিরহাটেই পড়ে রইছি। আমার বিভাগীয় মামলা থেকে আমাকে ডিসমিসও করতেছে না, মুক্তিও দিচ্ছে না, আমার বেতন ভাতাও চালু হচ্ছে না, আমি একটা বহির্বাংলাদেশ ছুটিও পাচ্ছি না, আমি অধ্যয়ন ছুটিও পাচ্ছি না, আমি একটা বদলিও হইতে পারতেছি না। সাময়িক বরখাস্ত করলেও খোরপোশ ভাতা দেয়, আরও অনেক ভাতা টাতা পায়, আমাকে সাময়িক বরখাস্তও করেনি। তা তোমরা এটা কী নরক যন্ত্রণায় আমারে রাখছো চিন্তা করো তো। 1-2 মাস না, 16, 17, 18 মাস। এবং আমার জায়গায় যদি তুমি থাকতা, তুমি সুইসাইড করতা কি না? আমার একটা বন্ধু বান্ধব আমার সাথে মেশে না, আমার ফোন ধরে না, ভয় পায় বা ঝামেলায়, আবার আমার ফোন তোমরা ট্যাপ করে যদি তারে যে হামলা করো এই ভয়ে। কারণ এখন তো উন্নত প্রযুক্তির যুগ, আমার ফোন কেউ ধরে না, আমার সাথে কেউ যোগাযোগ করে না, আমার আত্মীয়স্বজন আমার বাড়িতে আসে না, আমাদের সাথে কথা বলে না, আমার প্রতিবেশীরা আমাদেরকে একঘরে করে রাখছে। এ কোন নরক যন্ত্রণা? সেই অনুযায়ী তোমার এটা কিছুই হয় নাই ভাই, কিছুই হয় নাই। তুমি মনে বল রাখো। হ্যাঁ, আর তোমাদের সাথে তো পুলিশ প্রশাসন আছেই, পুলিশ তোমাদেরকে গাড়িতে করে নিয়ে গেছে, মামলাও নাকি নিছে শুনলাম। আমার তো মামলাও নাই, আমার যে কয়েকবার মারলো। আমি একজন বিসিএস ক্যাডার অফিসার, এখনও স্ট্যান্ডিং, চাকরি তো যায় নাই। তাহলে সাবেক সাংবাদিক, আমার মামলা তো এখনও নেয় নাই, পিচ্ছি পিচ্ছি পোলাপায়ন আমারে মারলো। তাহলে কি আমি ধরে নেব তোমরা এর পিছনে আসো, তোমাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, তার মানে তোমরা অবশ্যই সরকারি দলে না থাকলেও তোমাদের একটা পাওয়ার আছে। তাহলে কি তোমরা এই কিশোর গ্যাংকে পেছন থেকে সাপোর্ট দিচ্ছ ফরিদপুরে? না হলে আমাকে এইভাবে মারার সাহস ও রক্ষতা কীভাবে পায়? ঢাকা ভার্সিটির একটা আলাদা সিন্ডিকেট বা একটা আলাদা কোরাম থাকে। আমি তো তোমাদের এই কোরামের বাইরের কেউ না, আমি তো ঢাকা ভার্সিটি থেকেই পাশ করছি। তোমরা যে হাওয়া বাতাস খেয়েছো, আমিও সেই হাওয়া বাতাস খেয়েছি। আমার এখন ঢাকায় যদি আমি কোনো কাজে আসি, জরুরি কাজে ছুটি নিয়ে, আমি আধা ঘন্টা থাকার পরে আমার আর থাকতে ইচ্ছা করে না। কারণ একটা আতঙ্ক অবশ্যই কাজ করে, কখন তোমরা আবার আসো, এসে আবার হামলা করো। তো বিষয় হচ্ছে এই যে আজকের যে অবস্থাটা, এটা একটু চিন্তা করে দেখো যে তোমাদের কর্মফল কিনা। কারণ তোমরা তো এই মবের সৃষ্টি তো শুরুটা তো তোমরাই করেছো, এই ডিম নিক্ষেপের সূচনাটা তো তোমরাই করেছো। আক্তার বিদেশে গিয়ে ডিম খাইলো, তুমি 2-3 বার খাইলা, আমাকে মারছো, আমি একজন নিরীহ শিক্ষক, সারা দুনিয়া দেখছে না? দেখছে তো। আমার অপরাধটা কি ছিল? আমি তো ঠিকই কলেজে ক্লাস নিচ্ছিলাম, পরীক্ষার হলে আবু সাইদ নামে একটা ছেলেকে পেয়ে তাকে আমি জড়ায় ধরে বললাম যে তুমি কথা বললো না, নকল করো না, তুমি আবু সাইদের নামটা রাইখো। বিশ্বাস না হলে জিজ্ঞেস করো অনার্স পরীক্ষায় আমি এটা বলছি কিনা আমার গার্ডের সময়। তার মানে কি ছিল? আমি তো তোমাদেরকে সাপোর্টই দিচ্ছিলাম যে নতুন বাংলাদেশ হোক। আমিও তো শেখ হাসিনার পরিবারের দ্বারা নির্যাতিত, আমিও তো তাদের আমলে সবচেয়ে নির্যাতিত অফিসার। আমি খোঁজ নিয়ে দেখো তো আমার মতো নির্যাতিত আর কয়জন আছে। তো সেখানে আমি খালি একটু জয় বাংলা বললাম, তাতে আমি দালাল হয়ে গেলাম। জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান, আমি তো এটা অনেক আগে থেকেই বলি, এবং এটা বললে তো আমি কোনো সুবিধা নেইনি। আমার বাবা মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও আমার বাবা তো কোটা রাখে নাই, নিজের সার্টিফিকেটটাও 71 সালে বিলাইয়া দিছে। পরে আওয়ামী লীগ সরকার যখন সুযোগ নিল, আমার বাবা তো আবেদনই করে নাই সনদের জন্য। বাবা মরার পরে আমি আবেদন করছি, বাবার রহস্যজনক মৃত্যুর পর। আমাকে তো শেখ হাসিনার বিয়েই সেই সনদ দেয় নাই। বড় বড় মুক্তিযোদ্ধারা আমার পক্ষে ছিল, সনদ দিছে, তারপরেও হয়নি। তাহলে আমি কিভাবে দালাল হইলাম? আমাকে যারা মব করে খেদাইলো তাদেরকে কি তোমরা শাস্তি দিছো? দাও নাই। তোমরা তাদেরকে তোমরা দলে নিছো। এই যে এনসিপিতে যোগ দিছে ওরা গিয়ে আপ বাংলাদেশ থেকে, ওই ছেলেটা আপে যোগ দিছে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে, তারপরে ওইখান থেকে তোমরা তাকে মূল দলে নিয়ে নিছো।
তো অনেক কথা বললাম, মনে কষ্ট, আর তোমাদের এই অবস্থা দেখে আমার খারাপ লাগতেছে, আবার রাগও হচ্ছে, কারণ থানার মধ্যে পুলিশ জ্বালায় পড়ে তো তোমার সতীর্থরাই মারছে। সব পুলিশ কি অপরাধী ছিল? ওর মধ্যে যেই মেয়েটা, যেই নারী পুলিশের পেটে বাচ্চা ছিল, সে বাচ্চার কি অপরাধ ছিল? বাচ্চা সহ পুরায় মারল। অপরাধ থাকলে তাদেরকে আইনত বিচার করা উচিত ছিল। এই যে তোমাদের, যেমন তোমাদেরকে পুলিশ সেভ করতেছে, পুলিশকেই তো সেভ করার মতো কেউ নাই। আজকে পুলিশ এরকম ভলনারেবল অবস্থায় কিভাবে গেল? পুলিশকে মানুষ মানতেছে না, পুলিশ এক জায়গা অবৈধ স্থাপন উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়ে যান নিয়ে দৌড়ে পলাইতেছে। পুলিশকে দুর্বল করে কার লাভ হইল? পুলিশকে তো বাঁচায় রাখতে হবে। পুলিশে ঘুষখোর, দুর্নীতিবাজ থাকবে, যারা থাকবে তাদেরকে বিচার করা হবে, তাদেরকে ওএসডি করা হবে বা শাস্তির মুখোমুখি করা হবে, প্রয়োজনে টাকা ফেরত আনা হবে। সব তো বিধিমালায় লেখা আছে। আমরা তো বিধিমালা পড়ি, বিশেষ কারণ হয়েছে এমনি এমনি না, আমাদের তো বিধিমালা জানা আছে। আইনের মাধ্যমে তাদেরকে বিচার করো। তোমরা যা গেলা, যায় হামলা করলা, একেবারে হাতে তুলে গণপিটুনি দিয়ে মেরে ফেললা, এই ধরনের। এখন তো তোমরা সেই তারই শিকার হচ্ছ দেখতেছি। তাও বিএনপি অনেক ভালো গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যার জন্য তোমাদের এখনও তেমন কিছু হয়নি। তো তোমার জন্য শুভকামনা রইল। আমার সাথে যা করছো বা করাইছো তার বিচার অবশ্যই তোমরা পাবা। সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে রাখছি। আমি কাউকে ক্ষমা করি নাই, কারণ আমি বুঝতেছি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার কতটা কষ্টে যাচ্ছে। ঠিক আছে, তারপরেও বলি, যেহেতু ভার্সিটির ছোট ভাই, তোমার এই অবস্থা দেখে আমার খারাপ লাগছে, আমি খুব কষ্ট পাচ্ছি। তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি। ভালো থেকো। পারলে এই মব কালচার থেকে, এই হিংসার রাজনীতি থেকে সবাই মিলে বের হয়ে আসো। ধন্যবাদ।